সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি পেলাম? পরাবৃত্তের প্রমিত সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x। যেখানে দেখো আমরা ওয়াইটা কি pn এর সমান না? জি ভাইয়া। তাহলে ওয়াই হচ্ছে আমরা লিখতে পারি pn এর স্কোয়ার। আর 4x এর জায়গায় আমরা লিখতে পারি 4 কি বলতো? এটা কি? এই ভাইয়া, এ শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের এস না? দূরত্বটা। এস না? জি জি। ইন্টু এক্সটা কি? ভাইয়া স্থানাঙ্ক। এক্সটা কি এন না? এ থেকে এন এর দূরত্ব না এক্স? জি ভাইয়া। সো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। আচ্ছা। ওকে, এটা মনে রাখবা। আহ তারপরে 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 পরাবৃত্তের গ্রাফটা কিভাবে আঁকা লাগে সেটা আমরা যদি একটু দেখাইতে চাই। আমরা কি পাইলাম বলো তো? পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax। ঠিক আছে। জি ভাইয়া। এখন আমরা যদি জানতে চাই এই পরাবৃত্তটা তার অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। আমরা জানি এক্স অক্ষ। হ্যাঁ, পরাবৃত্তটা যেহেতু আমরা জানি এক্স অক্ষের দিকে আছে, বা এটার অক্ষটা যেহেতু এক্স অক্ষটাই হচ্ছে তার অক্ষ, এক্স অক্ষকে কোন পয়েন্টে ছেদ করে সেটা আমরা কিভাবে জানবো? আমরা অলরেডি দেখে আসছি না এক্স অক্ষকে কোন পয়েন্টে ছেদ করছে বলো তো? হ্যাঁ, মূল বিন্দুতে মানে শীর্ষ। এ পয়েন্টে না, মানে 0,0-তে না। এটা কেন হয়? কারণ দেখো তোমার অক্ষরটা কি, আমাদের অক্ষরেখা সমীকরণ কি বলো তো এখানে? অক্ষরেখার সমীকরণ। অক্ষ কি? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তাহলে অক্ষরেখা হচ্ছে y জি। ইকুয়ালস টু জিরো। এবার y = 0টা যদি তুমি এই যে এই 1 নম্বর সমীকরণে বসাও, এক্স এর মান কত পাবা? এক্স এর মান হচ্ছে 0। তাহলে ছেদবিন্দুটা কি 0,0ই তো হইতেছে। আচ্ছা। বুঝছো? আমরা ওয়াই জি স্কোয়ার ভাইয়া। ইকুয়ালস টু 4x কে এইভাবে লিখতে পারি: ওয়াই সমান +- 2 √x লেখা যায় না? হ্যাঁ যাই। তাহলে তুমি বলতে পারতেছো যে এখানে তুমি যদি এক্স এর একটা মান ইনপুট দাও, ওয়াই এর কয়টা মান পাবা? দুইটা। তার মানে আমরা বলতে পারি যে কোনো, আবার দেখো, এক্সটা রুটের ভেতরে আছে না? তাহলে অবশ্যই এক্স এর মান >0 হইতে হবে যদি বাস্তব কিছু পাইতে চাও। তো যে কোনো x >0 এর আচ্ছা। জন্য তুমি দুইটা জিনিস পাবা, দুইটা স্থানাঙ্ক পাবা। একটা হচ্ছে x, 2 √x, এটা একটা স্থানাঙ্ক পাবা, এবং x, -2 √x পাবা না? জি ভাইয়া। এই দুইটা স্থানাঙ্ক পাওয়া যাবে। ঠিক আছে। এবার আমাদের যে গ্রাফটা, গ্রাফটা যদি আমি দেখাইতে চাই, আচ্ছা গ্রাফটা ভালো মতো আসে নাই, দাঁড়াও। গ্রাফটা লাগবে, গ্রাফ ছাড়া হবে না। এই গ্রাফটা দেখো তো, এক্স অক্ষের উপরের দিকে যতটুকু আছে নিচের দিকেও কি ততটুকুই? আমি তো আঁকাইতে পারি না ঠিক মতো, কিন্তু কিন্তু আদর্শভাবে যদি আঁকাইতে পারতাম সুন্দর মতো, তাহলে দেখতা এক্স অক্ষের উপরের দিকে যতটুকু নিচের দিকেও ততটুকুই। তাই না? জি ভাইয়া। বুঝতেছো কথা নাকি আমি বলতেছি ভুল? দেখো উপরের দিকে এই যে এক্স এক্সিস, উপরের দিকে যতটুকু হ্যাঁ পোর্শন ভাইয়া, আছে নিচের উপরে দিকেও নিচে সমান ভাইয়া। সমান। এখন কথা হচ্ছে, যখন একটা জিনিস অক্ষের সাপেক্ষে দুই দিকে সমানভাবে বিস্তৃত থাকে তখন বলা হয় এই জিনিসটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম মানে হচ্ছে দুই পাশেই সমান জিনিস। বুঝছো? জি ভাইয়া। সো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা এটা দেখার জন্য আরেকটা জিনিস করা যায় যেটা তোমরা জানো না। একটা জিনিস বা একটা সমীকরণ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা এটা জানার জন্য তুমি ওই সমীকরণে ওয়াই এর জায়গায় -y বসায় দিবা। এটা হচ্ছে একটা মেথড যেটা দিয়ে বোঝা যায়। বুঝছো? দেখো, আমরা জানি কি y2 = 4x, এটা হচ্ছে আমাদের এই যে এটার হচ্ছে সমীকরণটা।
এখানে আমরা কি করব, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা সেটা জানার জন্য ওয়াই ইকুয়ালস টু আমরা মাইনাস ওয়াই বসায় দিব। মাইনাস ওয়াই বসাইলে কি হবে বলো তো? মাইনাস ওয়াই স্কোয়ার সমান 4x না? তাহলে আলটিমেটলি ওয়াই স্কোয়ার সমান 4x, এই জিনিসটাই তো আসতেছে, তাই না? তো যদি দেখো ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাইলে সমীকরণটা আগের মতোই আসতেছে, তখন বলতে পারবা যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। যদি না আসতো, অন্য কিছু আসতো, তাহলে প্রতিসম হইতো না। বুঝছো কথা? জি ভাইয়া। তাইলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা এটা জানার জন্য আমরা কি করি? মাইনাস ওয়াই বসাই ওয়াই ওয়াই এর এর জায়গায় জায়গায়। মাইনাস ওয়াই বসাই। যদি আগেরটাই ফিরে পাই তাহলে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, যদি ফিরে না পাই তাহলে প্রতিসম না। আচ্ছা, এবার আমি যদি বলি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা জানার জন্য কি করব? মাইনাস ওয়াই বসাবো, ওয়াই এক্স এর। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিব। জি। যদি আগেরটা ফিরে পাই তাহলে প্রতিসম, যদি ফিরে তারপর না পাই তাহলে প্রতিসম না। এই হচ্ছে কথা। আচ্ছা। জি। আর আর কিছু জিনিস আছে এখানে। বুঝতে আহ পারছি না তো। কনিক্স আসলে তাড়াহুড়া করলে পরে বুঝবা কি না, তো আমি চেষ্টা করতেছি, দাঁড়াও। এখন আমরা দেখবো, এখানে দেখো আমরা যতই হচ্ছে গ্রাফটার সামনের দিকে যাব, গ্রাফটা কি মানে প্রসারিত হচ্ছে না, মেলতেছে জি না, ভাই, এভাবে মেলবে না। জি। তার মানে তুমি এক্স এর মান যত বাড়াবা, ওয়াই এর মান কি কমবে না বাড়বে? এক্স এর মান যত বাড়বে। কারণ ওই যে এদিকে বাড়তেছে, তুমি সামনে যত যাচ্ছ এক্স এর মান বাড়তেছে, ওয়াই এর মানও বাড়তেছে, মানে লম্বা হচ্ছে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। তো এক্স এর মান বাড়লে ওয়াই এর মানও বাড়বে, এটা একটা বৈশিষ্ট্য পরাবৃত্তের। আচ্ছা। বুঝছো? আর হচ্ছে জি। এক্স স্কোয়ার ইকুয়ালস টু, সরি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটা কোন কোন কোয়াড্রেন্টে থাকে বলো তো? স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা প্রথম কোয়াড্রেন্টে। আর সেকেন্ড, ওই যে বিপরীত দিকেও থাকতে পারে। চতুর্থ চতুর্ভাগ, এবং অসীমে বিস্তৃত, এটার কোনো শেষ নাই। অসীমে না? আহ, জি ভাইয়া, যেটাই থাকবে। যেতেই থাকবে, কিন্তু আমরা তো এত কিছু করবো না, আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য একটা নির্দিষ্ট অংশ কল্পনা করি। আচ্ছা, আমরা জি। দেখলাম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটা হচ্ছে প্রমিত সমীকরণ। পরাবৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে, এটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। পরাবৃত্তের এটা প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণ করার মতো সময় সুযোগ নাই। পরাবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে, মনে রাখবা, ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা, আরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এগুলো হচ্ছে সাধারণ সমীকরণ, যেখানে এ এর মানটা নট ইকুয়ালস টু জিরো। মনে থাকবে এই সমীকরণগুলো? জি ভাই, ইনশাল্লাহ। এটা হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এবার সামনে চলো। এবার আমরা দেখব পরাবৃত্তে তুমি কিভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যগুলো বের করতে পারো। সো আমরা দেখব উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের, আচ্ছা সরি, উপকেন্দ্রের স্থানাঙ্ক, আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। So, উপকেন্দ্র কোনটা বলো তো? এস না? জি ভাই। এস এর স্থানাঙ্ক তো আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? জি। এ। এস এর স্থানাঙ্ক আমরা জি। জানি, এস এর স্থানাঙ্ক হচ্ছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এস এর মান হচ্ছে 1,0। এটা আমরা আগে অলরেডি পাইছি। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব কোনটা বলো তো? উপকেন্দ্র দিয়ে যে জি লম্বটা ভাই। গেছে এটা না? মনে করো আমরা নাম দিলাম, এটাকে দিলাম এল, এটাকে দিলাম এল প্রাইম। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে কি? এল এল প্রাইম না? জি ভাই। আচ্ছা, সো এল এল প্রাইমটা আমরা কিভাবে বের করতে পারি বলো? বিন্দুর স্থানাঙ্ক বের করে, আমরা কিভাবে বের করতে পারি বলো? দুই বিন্দুর স্থানাঙ্ক বের করে।
সি বিন্দু স্থানাঙ্ক এসটা আসলে কোন পয়েন্ট বলো তো? আমরা কি পাইছি উপবৃত্তের, সরি, পরাবৃত্তের ক্ষেত্রে এসপি বাই পিএম, এটা কনস্ট্যান্ট ছিল না? সরি, জি ভাইয়া। কনস্ট্যান্ট না, ওয়ান ছিল। ও সরি, ওয়ান। ওয়ান ছিল। এখন মনে করো পি পয়েন্টটা হচ্ছে এল এ চলে আসছে। পি পয়েন্টটা তো মুভিং না, মুভ করতেছে না, এই বরাবর আস্তে আস্তে এল এর উপর আসবে না? জি ভাইয়া। তখন তখন কি হবে, এস এল হবে না? এস এল হবে কি না? হুম, এস এল হবে। ডিভাইডেড বাই, দেখো আমাদের পি পয়েন্টটা যখন এখানে ছিল তখন হয়েছিল পিএম। এখন যখন পি পয়েন্টটা এল এ চলে আসবে তখন কি হবে? সো এটাও কি এমজেড রেখা না? তাহলে এই দূরত্বটা কি হবে বলো তো? তখন এই দূরত্বটা হয়ে যাবে না? সরি ভাইয়া, এটা আটকে গেছিল। আমরা বলছি পি পয়েন্টটা যখন এল এ আসবে তখন কি এসপি এর জায়গায় হবে কি এস এল না? জি। আবার তখন তো ওই যে এল পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কাউন্ট করতে হবে আমাদের, তাই না? জি। তো এটার আমরা নাম দিলাম মনে করো এম প্রাইম। তাহলে কি হবে, এম প্রাইম এল না? পিএম এলএন হ্যাঁ। তার মানে এস এল বাই এম প্রাইম এল, এটার মান তখন ওয়ান হবে, কারণ আমরা জানি ওয়ান সবসময় কনস্ট্যান্ট থাকবে পরাবৃত্তের ক্ষেত্রে। সো আমরা আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারি, এস এল সমান এম প্রাইম এল না? এস এল সমান এম প্রাইম জি এল ভাইয়া। না? আবার দেখো, এম প্রাইম এল সমান আমরা আর দুইটা জিনিস লিখতে পারি। এম প্রাইম এল মানে কি, এ জেড প্লাস এ এস না? আহ, হ্যাঁ। এ জেড আর এস। জি। দেখো এ জেড আর এস এর মান কিন্তু দুইটারই হচ্ছে এ প্লাস এ, মানে হচ্ছে টু এ। আচ্ছা, তার তার মানে মানে তুমি এটা টু পাইলা এ। কি, এস এল পাইলা হচ্ছে দুই টু এ, এস এল সমান এম এল না? এম এল সমান জি পাইছো ভাইয়া, এম প্রাইম এল টু এ, তাই না? টোটাল তাহলে পরে। আবার আচ্ছা। নিচের দিকেও দেখবা একইভাবে, নিচের দিকেও টু এ আসতেছে। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্ব কি ছিল, এল এল প্রাইম। এল এল প্রাইম হবে কি, টু এ প্লাস পরে। টু এ না? ফোর এ। এটা মডুলাস দিয়ে লেখা হয় যাতে মাইনাসটা না আসে, মাইনাসটা আসলে যাতে অ্যাভয়েড করা যায়। কারণ আচ্ছা। দূরত্ব উপরের দিকে পজিটিভ, নিচের দিকে গেলে কি তুমি ধরো উপরের দিকে প্লাস টু আসলো, নিচের দিকে মাইনাস টু দিবা? না, তো দূরত্ব তো আলটিমেটলি পজিটিভ। মডুলাস নিতে হবে। ওকে। জি। আর অক্ষ কোনটা বলো তো পরাবৃত্তের অক্ষ? জি, জি রেখাটা, এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখার উপর লম্ব এবং উপকেন্দ্র দিয়ে গেছে, সেটা হচ্ছে উপবৃত্তের অক্ষ, সরি, পরাবৃত্তের অক্ষ। ঠিক আছে। জি। তো এখানে জি এগুলাই ভাইয়া। ছিল। চলো সামনে যাই, নাহলে শেষ হবে না। টুলসি। আচ্ছা, এবার আমরা দেখব পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, অনেকগুলো সমীকরণ দেখব। তো অনেকগুলো সমীকরণ, এখন আশা করি সমীকরণগুলো কিভাবে আসে বুঝতে পারবা। এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝাটা, নাহলে আসলে লাভ নাই। আমি যদি বলি, এখন তোমরাই বলো, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি? 0,0। এখন দেখো আমরা যে এই সব ফর্মুলাগুলো লিখতেছি, এটা শুধুমাত্র ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স এর ক্ষেত্রে, বুঝছো? পরাবৃত্ত কিন্তু ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এক্স, উপরের দিকে এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর এ ওয়াই, বিভিন্ন কিছু হইতে পারে। সো ওইগুলোর ক্ষেত্রে সূত্রগুলো কিভাবে চেঞ্জ হবে ওইগুলো বের করার দায়িত্ব তোমাদের। আমরা ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স একটা আদর্শ ধরে দেখতেছি কিভাবে হয়। ঠিক আছে। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি? 0,0। যদি বলি উপকেন্দ্রের স্থানাঙ্ক? 1,0। এ কমা জিরো, তিন নাম্বার। তারপরে তিন নাম্বারে বললাম মনে করো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। পরে।
মডুলাস অফ ফোর না? দুইটা আমার নাম দিয়েছি, দুপুরে দিয়ে ফেলছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ ফোর। আচ্ছা, এবার যদি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, বলো তো কেউ একজন, কে পারবা? ভাই আরেকবার বুঝছি নাই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হুম। কত পরে, পরে হম উপকেন্দ্রিক ওইটা, লম্বটা দেখো তো ওয়াই অক্ষের সমান্তরাল কিনা। জি ভাই। তো আমরা সরল রেখে পড়ছিলাম কি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি ছিল? এক্স ইকুয়ালস টু সামথিং না? জি সো এক্স ইকুয়াল টু মানে এটা হচ্ছে ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস থেকে যত কতটুকু দূরে, এ দূরে না? হ্যাঁ। আবার এটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, সুতরাং এর সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু এ। আচ্ছা সরল রেখার কনসেপ্ট। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ছিল এক্স ইকুয়ালস টু এ যদি ওয়াই অক্ষ থেকে এ দূরত্ব থাকে। আচ্ছা। তারপরে বলবা নিয়ামক রেখার সমীকরণ বলো তো। নিয়ম মাইনাসে তাহলে। হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ। তারপরে যদি বলি অক্ষরেখা, অ- অক্ষরেখা এক্স না ওইটা ভাইয়া? বলো অক্ষরেখার সমীকরণ কি? এটাও তো আপনার এক্স এর মান ভাই, ওইটা স্থানাঙ্কটা কত হবে? এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়ালস টু জিরো না? অক্ষরেখাটা তো এক্স জি। অক্ষই। তো অক্ষরেখার সমীকরণ হবে ওয়াই আ- ইকুয়ালস টু জিরো। বুঝছো? জি জি। এখন পরাবৃত্ত। আচ্ছা, তো এখন আমরা দেখবো বিভিন্ন ধরনের পরাবৃত্ত। পরাবৃত্ত আসলে আমরা এক এক ধরনের দেখলাম মাত্র। পরাবৃত্তের বিভিন্ন আকৃতি হইতে পারে। আমরা দেখবো ডিফারেন্ট ফর্মস অফ আ প্যারাবোলা। এটা পরাবৃত্তের বিভিন্ন ফর্ম কি কি হইতে পারে। তো আমরা অলরেডি দেখছি যে একটা ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স। বুঝছো? এর একটা দেখলাম না? এটা কিরকম হবে? এই দুটো যদি এক্সিস হয়, এটা এক্স এক্সিস যদি হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, ফোর এ এক্সটা হবে হচ্ছে এই বরাবর, এদিকে হয় না? আমি যতটুকু না বললি না ততটুকু বলতেছি, এটা অনেক অনেক কিছু পড়ানো যায় ডিফারেন্ট ফর্মস অফ প্যারাবোলাতে। ওটা চিত্রটা অলরেডি দেখাইছি তাই না? এটা হইতে পারে ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এক্স। তো এটার ক্ষেত্রে কি হবে? এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এক্স অক্ষের এক্সের নেগেটিভ দিকে। বিপরীতে। আরেকটা কি হইতে পারে? আচ্ছা, না এবারে এক্স এর হইতে পারে ওয়াই এক্স স্কোয়ার অক্ষের সমান সাথে। ফোর এ ওয়াই। কিরকম হবে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে। এরকম হবে, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আরেকটা হইতে পারে না? জি ভাই, ঋণাত্মক দিকে। এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর এ ওয়াই। এটা চিত্রটা যদি এই পাশে আগানোর চেষ্টা করি, এটা তোমার এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তোমার বর্গবৃত্তের চিত্রটা হবে এরকম, তাই না? তাইলে তোমার এই যে এই চিত্রটা আর এই চিত্রটা, এই দুইটা কি বলতো? এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা? জি ভাইয়া। এক্স অক্ষের সাপেক্ষে কেন প্রতিসম বলো? কারণ ভাইয়া ওয়াই ইকুয়ালস টু জিরো। না, ওয়াই মানে এর জায়গায় মাইনাস ওয়াই বসাইলে দেখবা আগেরটাই ফিরে আসে। জি জি। আমি বলে দিছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ। আবার এই দুইটা দেখবা ওয়াই এক্সিস এর সাপেক্ষে প্রতিসম। তাই আমি মাঝখানে লিখে দিই, মাইনাস। তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে দেখবা আগেরটাই ফিরে আসে। আচ্ছা। সো এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে
এবং আমরা দেখছিলাম যে এগুলার হচ্ছে পেছনের দিকে থাকে কি বলতো, নিয়ামক রেখাটা না? জি ভাই। তাহলে এগুলার ক্ষেত্রেও সবসময় পেছনের দিকে থাকবে নিয়ামক রেখাগুলা। এই বরাবর থাকবে নিয়ামক রেখা, এই বরাবর থাকবে নিয়ামক রেখা। তো তখন স্থানাঙ্কগুলা কিভাবে চেঞ্জ হইতে পারে ওইটা বোঝা হচ্ছে তোমাদের কাজ, তোমাদের উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা ভাই। জি। তো এখন আমি আসলে শেষ করলে করতে পারি, কিন্তু প্রমাণগুলা যদি না দেখায় তুমি আসলে এই কনিক্স চ্যাপ্টারটা অন্তত মুখস্থের উপর দিয়ে চালাইতে পারবা না ফর্মুলা শিখে। আচ্ছা চলো তারপর, এটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা শীর্ষবিন্দুতে আছে। আমরা এতক্ষণ কি দেখলাম বলো তো, শীর্ষবিন্দুটা কি 0,0 না? জি। এখন 0,0 না, এখন শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। এবং অক্ষরেখাটা আমাদের এতক্ষণ কোথায় ছিল? এক্স অক্ষের উপরে না? এক্স। জি। এবার অক্ষরেখাটা যদি এক্স অক্ষের সমান্তরালে যায়, আচ্ছা। তখন সমীকরণটা কি হবে সেটা বের করতে হবে। এটার প্রমাণ আছে, প্রমাণটাও কঠিন কিছু না, কিন্তু সময় লাগবে। আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিই। আচ্ছা ভাই। আমি চিত্রটা আঁকানোই লাগবে, আমি যাইবার দিই না কেন চিত্র আঁকাইতে হবে, চিত্রটা আমি আঁকাই দিতে হবে আমার। চিত্র জি। ছাড়া হবে না। চিত্রটা মনে করো এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, এটা ধরো ওয়াই এক্সিস। আমাদের পরাবৃত্তটা হবে কিরকম আমরা বলছি, শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, তার মানে আমাদের শীর্ষবিন্দুটা এরকম এখানে কোথাও হবে। ঠিক আছে? এবং অক্ষরেখাটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল। তার মানে জি ভাই। আমাদের অক্ষটা যাবে হচ্ছে, এটা ছিল আমাদের এক্স এক্সিস, তার এক্স এক্সিস সমান্তরাল এইভাবে যাবে। ওকে, এটা এক্স জি। এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আবার বলছে কি, শীর্ষবিন্দু আলফা বিটা। আচ্ছা তাহলে আমরা হচ্ছে পরাবৃত্তটা যদি আঁকাইতে চাই, এরকম হবে। এবং এটার স্থানাঙ্ক আমরা জানি, আলফা শীর্ষবিন্দু বিটা। আলফা কমা বিটা। সো এটার একটা উপকেন্দ্র থাকবে এস, এবং এটার নিয়ামক রেখাটা আমরা ধরে নিচ্ছি পেছনের দিকে কোথাও, মানে এদিকে কোথাও আছে। হ্যাঁ, ঠিক আছে। জি। তো নিয়ামক রেখাটাকে আমরা নর্মালি এম জেড দিয়ে লিখি। এম জেড দিয়ে লিখলাম, আমরা আচ্ছা। মনে করলাম যে এটাকে যদি বাড়াও, তুমি অক্ষরেখাটাকে যদি বাড়াও, তাহলে ওয়াই অক্ষকে এন বিন্দুতে ছেদ করে। আমাদের মূল বিন্দুটা হচ্ছে এখানে এখন, এটার নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট। আমরা ধরে নিচ্ছি এই যে একটা বিন্দু, চলমান বিন্দু পি এখানে আছে, এক্স কমা ওয়াই। অনেক ঝামেলা চিত্রতে। তারপরে অনেক কিছু লেখা লাগে, আমরা জানি যে এসপি আর পিএম আমাদের হচ্ছে বের করা লাগে। ঠিক আছে? সো আবার এখানে আরেকটা জিনিস জেনে রাখো, তোমার পি থেকে এটা লম্ব দূরত্বটাই হচ্ছে কি বলতো, ওয়াই না? আর এইটুকু হচ্ছে এক্স। এবং আমাদের এই জি ভাই। পয়েন্টটাকে আমরা কে ধরে নিলাম। মোটামুটি হইছে। তো আলফা জি। কমা বিটা যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি, দেখো এখান থেকে যদি এখানে আর একটা লম্ব আঁকাই, তাহলে আমাদের এই পার্টটুকু কি হবে বলতো, আলফা। এই পার্টটুকু হবে বিটা। ওকে, হবে কি না? ভাই এটা বুঝলাম না। এটা স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা হয়, এই যে এটা স্থানাঙ্কটা মূল বিন্দু থেকে তোমার আলফা পরিমাণ আসতে হবে, বিটা পরিমাণ যাইতে হবে না উপরে। ও আচ্ছা। জি ভাই। আচ্ছা, এবার আর আর কিছু জিনিস জানা লাগবে এখানে, সেটা হচ্ছে এস এর স্থানাঙ্কটা কেমনে বের করবা। দেখো, আহ, তোমার এসটা কি উপরের দিকে তো বিটা পরিমাণ না, তাহলে এস এর কোটি কি হবে, বিটা। জি। আর আমরা কি বলছিলাম, এ থেকে জেড এর যে ডিস্টেন্স, এ থেকে এস এর ডিস্টেন্স কি সমান না? এবং আমরা এ ধরছিলাম, জি। তাহলে আলফা প্লাস এ হবে না, আচ্ছা আলফা কমা প্লাস। বিটা। জি ভাই। এইটুকু হচ্ছে আলফা, তারপরে টুকু হচ্ছে এ, তারপর তুমি বিটা পরিমাণ গেলে এসে যাবে আর কি। তাহলে এস এর স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস আচ্ছা। বিটা আর এ। এবার আমাদের শীর্ষবিন্দু আলফা কমা বিটা আর অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাইলে পরাবৃত্তের সমীকরণটা হবে এরকম।
দেখো, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান হবে 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ওকে, এবার আমরা যদি একই একই জিনিস বলি, জাস্ট একটু চেঞ্জ করে, আমাদের অক্ষরেখাটা অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, কি একজন বুদ্ধি করে বলো তো কি হবে সমীকরণটা? ওয়াই শীর্ষবিন্দু এটাই থাকবে, ওয়াই শীর্ষবিন্দু অক্ষের এটাই থাকবে। সমান্তরাল, হ্যাঁ, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার হ্যাঁ, সমান 4a ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা। ওয়াই মাইনাস বিটা, এই তো, ভেরি গুড। ঠিক আছে, বুঝতে পারছো? জি, সামনে যাই। জি ভাইয়া। আজকে আমরা ম্যাথ ধরতে পারবো পারবো পরবৃত্তের। আচ্ছা, চলো এই যে চিত্রটা নিয়ে আসলাম আবার। এখন আমরা দেখবো পরাবৃত্তের সাধারণ সমীকরণ কিভাবে বের করে, বা পরাবৃত্তের সাধারণ সমীকরণটা আসলে কি। পরাবৃত্তের সাধারণ সমীকরণ, ওকে। আমরা সিম্পলি একটা জাস্ট পরাবৃত্ত যদি আঁকতে চাই, এরকম হবে। আমাদের এরকম একটা অক্ষ থাকবে, এখান থেকে আরেকটা রেখা লাগবে এইভাবে। তো আমাদের পরাবৃত্তটা থাকে হচ্ছে এদিক বরাবর যদি দেই, এটা হবে পরাবৃত্তটা, যেখানে এই পয়েন্টটা কি অ্যাপেক্স না। জি, আবার এসটারে আমরা ধরলাম এইখানে দিলাম, যেটা কিনা উপকেন্দ্র আলফা কমা বিটা, আমরা ধরে নিচ্ছি পরাবৃত্তের উপকেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা। এবং আমাদের চলমান বিন্দুটা এখানে ধরে নিলাম পি এক্স কমা ওয়াই। আমাদের এটারে ধরলাম এম, এটারে ধরলাম জেড, এটা হচ্ছে এটা ছেদবিন্দু। সো আমাদের যেটা করা লাগে, এসপি আর পিএম এটা সবসময় দেখানো লাগে। আর আমাদের এখানে দেয়া আছে হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র, উপকেন্দ্র আলফা কমা বিটা, এবং তোমার নিয়ামক রেখা আছে না এমজেড। জি এমজেডটা কি ভাইয়া। বলতো, এটা কি নিয়ামক রেখা। জি, সো আমি যদি বলে দিই যে তোমার নিয়ামক রেখাটা কি একটা সরল রেখা না, এইটার সমীকরণ আমি বলে দিলাম, মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। ওকে, আচ্ছা, এখন তাইলে পরাবৃত্তের সমীকরণটা কিরকম হবে এটাই আমরা লিখবো এখন। দেখো, তখন পরাবৃত্তের সমীকরণটা হবে এরকম: এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটাই কিনা পরাবৃত্তের সমীকরণ হবে। তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করছি, কি কি দেওয়া ছিল বলো তো? উপকেন্দ্র আর হচ্ছে নিয়ামক রেখা, এই দুইটা যখন দেয়া থাকবে তখন পরাবৃত্তের সমীকরণটা হবে এটা। তো এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, এছাড়া তো আর কিছু দেখি না আমি। কোনটা মনে রাখবো, এই যে এই জিনিসটা। ওকে, জি ভাইয়া। উপকেন্দ্র আর নিয়ামক রেখা যদি দেয়া থাকে। আচ্ছা, আমরা এখনো আসতে পারি নাই ম্যাথে। আচ্ছা, এখন যদি বলে, দেখো, মনে করো তোমার কাছে একটা রেখা আছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই রেখাটা, রেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই টপিকটা থেকে না অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে। এই পরাবৃত্তের স্পর্শক হবে কখন, মানে স্পর্শক হওয়ার শর্ত কি কি, মামা বিছানায় উঠুন। বুঝছো? তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি রেখাটা
আমাদের এই পরাবৃত্তটা স্পর্শক হবে কখন? কখন স্পর্শক হবে এটা আমাদের বুঝতে হবে। স্পর্শক কি বলতো? স্পর্শকে স্পর্শ করে যাবে আর কি একটা রেখা। ওই যে আমরা বৃত্ত পড়ছি না, বৃত্তে তো দেখছি স্পর্শকটা কি আসলে। জি। তো স্পর্শকটা কি তোমার যে কোনো একটা পয়েন্ট দিয়ে যায় নাকি অনেকগুলো পয়েন্ট দিয়ে যায়? আর স্পর্শ তো ভাই একটা পয়েন্টে স্পর্শ করে, মানে কয়টা সরলরেখার পয়েন্টে মতো টাচ আর কি। করে? একটা পয়েন্টে। তাহলে আমরা মনে করো, যদি তোমার কথা ঠিক হয়, মনে করো এটা হচ্ছে আমাদের এক্সিস, এটা হচ্ছে এক্সিস, আমরা জাস্ট র্যান্ডমলি ধরে নিচ্ছি ওয়াই স্কোয়ার সমান 4x টা হচ্ছে এদিকে কোথাও হবে। এটা ধরো হচ্ছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে অ্যাপেক্স। আমাদের y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি রেখাটা, মনে মূলবিন্দু করো গামী। আমাদের স্পর্শকটা ধরো এরকমই। আচ্ছা। ওকে। জি। সো স্পর্শকটা কি তোমার যে পরাবৃত্তটা আছে সেটাকে যে কোনো একটা পয়েন্টে ছেদ করবে না? এটা হচ্ছে তোমাদের y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি না? জি। আবার আমাদের পরাবৃত্তটা কি, y স্কোয়ার সমান হচ্ছে 4x। ঠিক আছে। সো স্পর্শকটা যেহেতু একটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে তোমার পরাবৃত্ত আর স্পর্শকটা, সরি হ্যাঁ, পরাবৃত্ত আর স্পর্শকটা যদি তুমি ছেদবিন্দু বাইর করো, কয়টা বিন্দু পাবা? একটাই পাবো, পরবিন্দু আর একটাই পাওয়ার কথা না? ছেদবিন্দু। জি। আচ্ছা। সো একটাই যদি পাও, আমরা যদি সমাধান করতে চাই, সমাধান করলেই না ছেদবিন্দু বের হবে? জি। তাহলে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সিডার হচ্ছে আমরা y এর মানটা y স্কোয়ার সমান 4x এ বসায় দিব, তাই না? তাহলে জি ভাই। এম এক্স প্লাস সি এর হোল স্কোয়ার হবে হচ্ছে 4x। কথা ঠিক হ্যাঁ। কিনা? জি ভাই। এরপর আমরা কি লিখতে পারি, আমরা নর্মালি জাস্ট যদি ক্যালকুলেশন করি, তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2mxc প্লাস সি স্কোয়ার সমান হবে কি? 4x। 4x। সো একটু সুন্দর মতো যদি লিখি এরকম হবে, এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এমসি মাইনাস, সরি এমসি মাইনাস 2a ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 0। এটা কিভাবে লিখছি তুমি বুঝতে পারবে যদি একবার দেখো। মানে এই পাশে এনে আমি হচ্ছে কমন নিছি আর কি, 2x। ঠিক আছে। এখন আমরা বলতেছি কি, পরাবৃত্তটা স্পর্শকটা সমীকরণ কি হবে বুঝছো? এখন এই যে এই রেখাটা y ইকুয়ালস টু mx প্লাস c, এই রেখাটা পরাবৃত্তকে স্পর্শ করবে যদি তাদের একটা মাত্র ছেদবিন্দু থাকে, তাই না? ছেদবিন্দু যদি জি ভাই। কেবল একটা হয়, তখনই না কেবল কি করবে বলো তো, স্পর্শ করবে। জি। তাইলে তুমি সমীকরণ যেটা পাইছো, মনে করো এই যে এই সমীকরণটা, মানে 1 নাম্বার দিলা, এইটারে যদি তুমি সলভ করো, এটার সমাধান কয়টা পাবা, একটা না দুইটা? একটাই তো পাবো। যদি স্পর্শক হইতে হয় একটা কেন পাবা, দেখো তো এনে এক্স এর পাওয়ার কত? সরি, দুইটা পাবো। দুইটা পাওয়ার কথা, কিন্তু যদি দুইটা হয় এক্স এর মান, তাইলে কি আর স্পর্শক হবে? স্পর্শক হইতে হলে তো একটা পয়েন্টে ছেদ করতে হয়, এক্স এর মানও হবে একটা। আচ্ছা। কথা বুঝছো আমার? জি ভাই। এখন এক্স এর মান আসলে দুইটাই হবে, কিন্তু দুইটাই যদি একই রকম হয়, তাইলেই তো একটা হইলো। আমরা দেখছি না, হ্যাঁ। আমরা জানি জি নিশ্চয়কের ভাই। মান b² - 4ac, এটার মান যদি 0 হয় আমরা দেখছি মূলদ্বয় সমান হয়। হ্যাঁ। সমান হয় মানে আমরা দেখছিলাম না, মনে করো x² - 4x + 4 = 0, এটা সলভ করলে দেখবো এক্স এর মান 2 আসতেছে, শুধু মানে দুইটাই আসবে, দুইটাই 2 আসবে আর কি, মানে একই জিনিস আচ্ছা। আসতেছে আর কি। সো জি ভাই। আমাদের স্পর্শকটা যদি এই পরাবৃত্তের স্পর্শক হয় অ্যাকচুয়ালি, তাইলে তোমার 1 নাম্বার সমীকরণটা যদি সলভ করো, সমীকরণের মূল দুইটা কি সমান হবে না? জি ভাই। তাহলে নিশ্চয়কের মান কি 0 হবে? জি। আবার নিশ্চয়ক আমরা কি জানি, b² - 4ac না? জি ভাই। এটা বি স্কোয়ার কি, এই যে এই জিনিসটা হচ্ছে বি, এটার স্কোয়ার, তার মানে 4 × MC - 2a এটার হোল স্কোয়ার মাইনাস 4 × a কোনটা বলো তো, এম স্কোয়ার না?
আর সি জি কোনটা, সি স্কোয়ার, এইটার মান হচ্ছে 0। ওকে, জি সো এটার যদি আমরা সুন্দর মতো হচ্ছে মানে একটু ক্যালকুলেশন করি, আলটিমেটলি আমরা কি পাবো জানো? আমরা পাবো হচ্ছে সি সমান a/m। এবং আমাদের এইটাই হচ্ছে সেই শর্ত, এটা হচ্ছে সেই শর্ত যেই শর্ত সাপেক্ষে y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটা তোমার ওই পরাবৃত্তের স্পর্শক হবে। বুঝছো কি বলছি আমি এতক্ষণ? জি ভাইয়া। কনসেপচুয়াল জিনিসপত্র বুঝছো, এগুলো একটু না বুঝলে ঝামেলা। সো আমরা কি দেখলাম তাহলে? y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটা y স্কোয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? c ইকুয়ালস টু a/m। ওকে, জি এখন যদি এরকমটা হয়, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay পরাবৃত্তের সমীকরণ আমরা বাইর করছি আগে ওয়াই স্কোয়ার সমান 4ax এর। এখন যদি পরাবৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি রেখাটা এই পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি হবে? এটা অন্য কিছু হবে না। জি ভাইয়া, এটা তো চেঞ্জ হবে। তো প্রসেসটা হচ্ছে সেমই, প্রসেসটা একই প্রসেস। তুমি তুমি কি করবা? ওয়াই এর মানটা বসায় দিবা, ওয়াই এর মান বসায় দেওয়ার পরে তুমি যে সমীকরণটা পাবা ওইটাতে নিশ্চয়কের মানটা 0 ধরে যে যেই রেজাল্টটা আসবে আলটিমেটলি ওইটাই হচ্ছে শর্ত। কথা বুঝছো? তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা হবে এরকম, তুমি ক্যালকুলেশন করেই দেখবা যে শর্তটা হবে সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার। এইটাই হচ্ছে সেই শর্ত। বুঝছো? এটা মনে রাখো, আমি তো বলে দিছি তোমাদের, কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। এখন যা যা পড়াইছি পরাবৃত্তের কনসেপ্ট কনসেপ্ট যা যা দেখলে এতক্ষণ, এগুলো কি বোঝা গেছে? না জি বুঝলে ভাইয়া, মনে বোঝা করো গেছে। কিছুই পারবা না, না বুঝলে পারবা না। আমি তো মাঝখানে অনেক কিছু ছাড়ছি, ছাড়ছি বলতে মানে যতটুকু মিনিমাম নাও বোঝাইলে না ততটুকু বোঝাইছি। এই তো আচ্ছা ভাইয়া, ক্লাসটা ঠিক আমি আছে। আমি বলবো ক্লাসটা আবার দেখার, কারণ আমার মনে হয় না তুমি যদি এই চ্যাপ্টার আগে না পড়ে থাকো এক ক্লাসে বোঝা সম্ভব। বুঝছো, হয়তো ভুলে গেছো জি রাতে ভাইয়া। রাতে। হ্যাঁ, এরকম হয়। তো এটা আবার দেখবা। আর আমি হচ্ছে স্লাইডের মধ্যে তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু প্রবলেম অ্যাড করে দিব, তো ওইগুলা ট্রাই করবা। আচ্ছা প্র্যাকটিস প্রবলেম আমি জানি প্রথম প্রথম পারবা না, এটা শিওর, ধরে রাখো। কিন্তু তারপরেও চেষ্টা করবো সলভ করার, না পারলে তো আমি আছি। ঠিক আছে? তো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা। না ভাইয়া, প্রশ্ন নাই, আমি সবই পারছি বুঝছো? মনে হয়। মুস্তাকিম আছো? মুস্তাকিমের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মুস্তাকিম তো নাই। ফাতিনও নাই, ফাতিনের জন্য টাইম আনলাম 8টায়, ফাতিনই নাই। আচ্ছা, তুমি আগামীকাল কয়টা পড়বা আফ্রিদি? হ্যাঁ, 9টাই করেন। রাত 9টায়? জি। সকালে বলতেছিল যে ও, সকালে সকালে করেন। কয়টায়? মুস্তাকিমের নাই, প্যারা আছে। 7টায়। সকাল 7টায়? জি। আচ্ছা, তাহলে হচ্ছে এই স্লাইডার হচ্ছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করো। আর আমি কিছু প্রবলেম অ্যাড করে দিতেছি স্লাইডে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে? আর জি। আগামীকালকে ডাবল ক্লাস করবো নাকি? আগামীকাল ওই সকালে একটা নিতে পারেন, এখন পরে দেখেন মুস্তাকিম আমি করতে পারবো নাকি 9টার সময় আগামী যদি আমি রাতে। হচ্ছে আমার ট্রেন হচ্ছে 5 তারিখ, বুঝছো? 5 তারিখ হচ্ছে সকালে চলে যাব আমি। তো 5 তারিখ হচ্ছে জি রাতের দিকে বুঝছি। হয়তো যদি নেওয়া যায় তাহলে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আগামীকাল সকাল আচ্ছা, 7টায় জানাই দিও গ্রুপে আবার। কেমন থাকে? ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।